এ কি? ছি ছি ছি! সাগর, তুই একটা কাজের মেয়ের এঁটো খাবার খাচ্ছিস? পাগল হয়ে গেলি তুই? সাগরের মায়ের কথা সাগর চমকে উঠল। এতক্ষণ সাগর নদীর এঁটো খাবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, আর যেটা এখন সাগরের মা রহিমা বেগম দেখে ফেলে। সাগর এখন তার মাকে কি বলবে ভেবে পাচ্ছে না। সাগর আমতা আমতা করে তার মাকে বলল, না মানে মা, আমি আসলে ভেবেছিলাম। সাগরকে বলতে না দিয়ে রহিমা বেগম রেগে সাগরকে বলল, কি ভেবেছিলি তুই? ছি সাগর, তুই বিদেশ থেকে পড়াশোনা করে এই শিখে এলি? মা, আমি আসলে ভেবেছিলাম এটা তোমার এঁটো খাবার, আর আমার যেহেতু বড্ড খিদে পেয়েছিল তাই আমি তোমার খাবার ভেবে খাবারটা খাচ্ছিলাম। সাগর, আমি কি এই ভাঙা প্লেটে খাবার খাই? মাথা খারাপ হয়ে গেছে তোর? এটা নদী খাবারের প্লেট। আর এই নদী মেয়েটাই বা কেমন? ওর এত বড় সাহস রান্নাঘরে এঁটো খাবারের বাটি রেখেই চলে গেল। নদী, এই নদী, কই গেলি তুই? হারামজাদি গেল কোথায়? রহিমা বেগম চিৎকার করে নদীকে ডাকতে লাগলো। রহিমা বেগমের এমন চিৎকার শুনে নদীর আত্মা কেঁপে উঠল। নদী দৌড়ে রুম ঝাড়ু দেওয়া বাদ দিয়ে রান্নাঘরে চলে যায়। নদী রান্নাঘরে গিয়েই দেখল রহিমা বেগম এবং সাগর দুজনেই দাঁড়িয়ে আছে। সাগর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, আর রহিমা বেগম রক্ত লাল চোখে নদীর দিকে তাকিয়ে আছে। রহিমা বেগম এগিয়ে এসে নদীর চুলের মুঠি ধরে বলে উঠল, হারামজাদি, নবাবের বেটি সাজতে মন চায় তোর? আমার ছেলেকে তুই তোর এঁটো খাবার খাওয়াতে চাস? তোকে তো আমি! রহিমা বেগম নদীর গালে থাপ্পড় মারতে গেলে সাগর রহিমা বেগমের হাত ধরে ফেলে। রহিমা বেগম তার ছেলের কাণ্ডে অবাক হয়ে যায়। রহিমা বেগম রাগী গলায় সাগরকে বলল, সাগর, তুই এই কাজের মেয়েটার জন্য আমার হাত ধরলি? তুই তোর নিজের মায়ের হাত ধরলি, তাও এই কাজের মেয়েটাকে থাপ্পড় মারছি বলে? মা, আমি মানছি ও আমাদের বাসায় কাজ করে, কিন্তু তাই বলে তুমি ওকে এভাবে কাজের মেয়ে বলে অপমান করতে পারো না। বাহ বাহ বাহ! আমার ছেলে দেখছি তার মায়ের সাথে তর্ক করছে। এখন মনে হচ্ছে তোকে ছোটবেলায় লেখাপড়ার জন্য বিদেশ পাঠানোই আমার ভুল হয়েছে। নদী দাঁড়িয়ে থেকে নিঃশব্দে চোখে জল ফেলছে, কিন্তু হঠাৎই নদীকে অবাক করে দিয়ে সাগর নদীর কাছে এগিয়ে এসে নদীর গালে কষিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এতই জোরে মারা হয় যে নদী মাটিতে ছিটকে পড়ে দেয়ালে মাথায় আঘাত পায়। নদী সাথে সাথে আহ বলে চিৎকার করে ওঠে। নদী এবার শব্দ করেই কেঁদে দেয়। সাগর এবার একটা শয়তানি হাসি দিয়ে তার মাকে বলল, মা, তুমিও না কি যে বলো! এই কাজের মেয়েটার জন্য আমি তোমার মনে আঘাত করব তা কি হয় বলো? আমি তোমার ছেলে মা, তুমি কি করে ভুলে যাও? আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম মা। আমি ভুল করে তোমার খাবার ভেবে এই কাজের মেয়ের খাবার খেয়ে ফেলেছি। সাগরের কথা শুনে রহিমা বেগমের খুশি ধরে রাখে কে? রহিমা বেগম খুশি হয়ে তার ছেলেকে বলল, এই না হলে আমার ছেলে? আমি তো ভেবেছিলাম আমার ছেলে হঠাৎ করে এই কাজের মেয়ের খাবার কেন খেতে যাবে। তুই ভুল করে খেয়ে ফেলেছিস, এবার আমি বুঝতে পেরেছি বাবা। সাগর তার মাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ মা, অবশেষে আমাকে বোঝার জন্য। লাভ ইউ টু আমার সোনা ছেলে। মা, আমি এখন আমার ঘরে যাই, আর এই কাজের মেয়েটাকে বলো আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে। কথাটা বলেই সাগর রান্নাঘর থেকে চলে গেল। নদী সাগরকে ঠিক চিনতে পারল না। নদী কাঁদতে কাঁদতে মনে মনে বলল, একটু আগেই তো স্যার আমার হয়ে কথা বলছিল, হঠাৎ করে কি করে নিজেকে বদলে ফেললেন উনি? আসলে আমার মতো গরিব কাজের মেয়ের পাশে কেই বা দাঁড়াবে? আমি যে সম্পূর্ণ একা। আমার নিজের মা বাবাও পেটের খিদে মেটাতে আমাকে এদের কাছে বিক্রি করে দিয়েছে। জীবনটা আসলে অনেক দুঃখের। নদী মাটিতে বসে এসব ভাবছিল। হঠাৎ করে রহিমা বেগম চিৎকার করে নদীকে বলল, কী রে হারামজাদি, এভাবে বসেই থাকবি নাকি আমার ছেলের জন্য কফি বানাবি? নদী বসা থেকে অনেক কষ্টে উঠল। মাথায় হাত দিয়ে রহিমা বেগমের দিকে হাসি মাখা মুখ করে তাকিয়ে বলল, এই তো বানাচ্ছি বড় ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, এখনই কফিটা বানাচ্ছি। রহিমা বেগম আর কিছু না বলে চলে গেল। নদী কফি বানাচ্ছে আর কাঁদছে। নদীর চোখের জল কফির কাপেও দু এক ফোঁটা পড়ে যায়, কিন্তু সেদিকে নদীর খেয়াল নেই। নদী কফি হাতে নিয়ে সাগরের রুমে গেল, কিন্তু আশেপাশে সাগরকে কোথাও খুঁজে পেল না। নদী আর কিছু না ভেবে টেবিলে কফির মগটা রাখতে নেওয়ার আগেই কেউ দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। নদীর ভয়ে বুকটা কেঁপে উঠল। কোনো রকম কফির মগটা টেবিলে রেখে পেছনে তাকানোর আগেই কেউ নদীকে হ্যাচকার টান দিয়ে বিছানার উপর ফেলে দেয়। নদী ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু একটু পরে চোখ খুলে দেখল সাগর নদীর দুই হাত মুষ্টিবদ্ধ করে নদীর উপর ঝুঁকে নদী থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
নদী সাগরকে হঠাৎ দেখে ভয়ে চিৎকার করতে নিলে সাগর নদীর ঠোঁট ডান হাত দিয়ে চেপে ধরে। সাগর শান্ত গলায় নদীর দিকে তাকিয়ে বলল, চুপ, একদম শব্দ করবি না। বললাম না, একটা শব্দও করবি না। সাগর নদীর কপালের কাটা জায়গায় আলতো করে চুমুর স্পর্শ দিল। নদী এখনও ভয়ে কেঁপে উঠেছে। সাগর নদীর মুখটা এখনও চেপে ধরে রেখেছে। এমনিতেও নদী সাগরকে খুব ভয় পায়, তাই ভয়ে সাগরের সাথে জোরাজুরিও করছে না। সাগর নদীর বাম গালে গভীর চুমু দিয়ে বলল, তোকে এই গালে খুব ব্যথা দিয়েছি তাই না নদী? কি করব বল, তখন আমার কি যে হয়েছিল আমি নিজেও জানি না। ওই সময় মাকে বোঝানো দরকার ছিল যে আমি তোকে সহ্য করতে পারি না, তাই এমনটা করেছি। সাগর নদীর গালে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, তোর গালটায় খুব জোরে মেরেছি তাই না? আমাকে তুই ক্ষমা করে দে নদী। সাগর নদীর ঠোঁটটা ডান হাত দিয়ে চেপে ধরে রেখেছিল, যার ফলে নদী কিছু বলতে পারছিল না। তাই সাগর নদীর ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। নদী এবার ঠোঁট ছাড়া পেয়ে সাগরকে আস্তে করে বলল, স্যার আমাকে যেতে দিন। বড় ম্যাডাম আমাকে না পেলে খুব বকা দেবে। যদি তোকে না যেতে দিই তাহলে তুই কী করবি নদী? স্যার দয়া করে আপনি এমন করবেন না, আমাকে যেতে দিন। আমার বাসার অনেক কাজ পড়ে আছে। নদীর কথা শুনে সাগর নদীর উপর থেকে সরে যায়। নদী বিছানা থেকে নেমে চলে যাচ্ছিল, ঠিক তখনই সাগর নদীর হাতটা আবার চেপে ধরে নদীকে একদম নিজের কাছে নিয়ে আসে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার আবার কি হলো? তোর কপাল থেকে রক্ত পড়ছে, সেই খেয়াল কি তোর আছে? অবশ্য আমার জন্যই তো এমনটা হলো। সাগর নদীকে বিছানার এক পাশে বসিয়ে নদীর কপালে মলম লাগাতে থাকে। নদী ব্যথা সহ্য করতে না পেরে আহ করে ওঠে। নদীর চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ছে। সাগর নদীর কপালে মলম লাগানো শেষ হলেই নদীকে বলে উঠল, এবার এখান থেকে যা। নদী এবার দৌড়ে সাগরের রুম থেকে বেরিয়ে চলে গেল। সাগর বিছানা দুপাশে হাত রেখে বসে আছে। মাথাটা নিচু করে সাগর আনমনে কিছু ভাবছে, কিন্তু যা ভাবছে তার মানে সাগর নিজেও জানে না। নদী বাথরুমে অনেকগুলো কাপড় নিয়ে বসেছে। কাপড় কাচতে কাচতে নদীর হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তবুও নদীকে এই কাপড়গুলো কাচতেই হবে। যতই হোক নদী যে সাগরের বাসার কাজের মেয়ে। নদী মনে মনে বলল, আমার কপালে আর কি লেখা আছে তা আমি জানি না, কিন্তু এত কাজকর্ম করতে করতে আমি যে ক্লান্ত হয়ে পড়ছি। মা, বাবা, কেন তোমরা আমাকে নিজের স্বার্থে এদের কাছে বিক্রি করে দিলে? সামান্য 20,000 টাকার বিনিময়ে তোমরা আমাকে কেন বিক্রি করে দিলে? আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। নদী হঠাৎই মনে পড়তে লাগলো সাগরের দেওয়া সেই কপালে গালের চুমুর স্পর্শের কথা। সাবান ফেনা হতেই নদী নিজের গালে কপালে হাত দিতে লাগলো। নদী আবারও মনে মনে বলল, আচ্ছা স্যারকে আমি ঠিক বুঝতে পারি না। এই আমাকে মারলেন, আবার এই আমাকে আদর করে দিলেন। স্যারের মাথা ঠিক আছে তো? আমার মতো কাজের মেয়ের জন্য ওনার এত দরদ ঠিক না। নদী এসব ভাবছিল, কিন্তু হঠাৎই সাগরের ছোট বোন স্নেহা চিৎকার করে নদীকে ডাকতে লাগলো, নদী, এই নদী, কোথায় তুই? আরে হারামজাদি, এদিকে তাড়াতাড়ি আয়। আমার বিছানার চাদর এখনও পাল্টে দিসনি কেন? আরে এই নদী। স্নেহার এমন চিৎকার শুনে নদী কাপড় কাচা বন্ধ করে হাত ধুয়ে দৌড়ে স্নেহার ঘরে গেল। নদী কাঁপা কাঁপা গলায় বলল, জি আপামনি বলেন। নদী এতটুকু বলতেই ঠাস করে নদীর গালে থাপড় বসিয়ে দিল স্নেহা। নদী গালে হাত দিয়ে কান্না মাখা চোখে স্নেহার দিকে তাকিয়ে থাকে। স্নেহা রেগে চিৎকার করে নদীকে বলল, ছোট লোকের বাচ্চা, তোর এতক্ষণ লাগে আসতে? আমি কতক্ষণ ধরে ডাকছি, তোর কি কানে যায় না? নদী কাঁদতে কাঁদতে স্নেহাকে বলল, আসলে আপামনি আমি কাপড় ধুচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে যায়। ওয়াও, এখন ন্যাকা কান্না জুড়ে দিয়েছিস দেখছি। এসব ন্যাকা কান্না অন্য কাউকে দেখা, কিন্তু এ স্নেহা চৌধুরীকে না। এখন যা, আমার বিছানা ঠিক করে দে। নদী এবার চুপচাপ স্নেহার বিছানার চাদর বদলে দিল এবং ঘরটাও গুছিয়ে দিল, কিন্তু ঘরের আড়াল থেকে কেউ হাত মুষ্টিবদ্ধ করে সব শুনছিল। স্নেহার ঘর থেকে বেরিয়ে কাপড় কাচার জন্য ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল নদী। ঠিক তখনই সাগরের মা রহিমা বেগম নদীর সামনে হাজির হয়। রহিমা বেগম রাগী চোখে নদীর দিকে তাকিয়ে আছে। রহিমা বেগমের এমন তাকানো দেখে নদী ভয়ে শুকনো ঢুক গেলতে লাগলো। রহিমা বেগম এগিয়ে এসে নদীর চুলের মুঠি ধরে বললেন, হারামজাদি, তোর এত বড় সাহস! কাপড় না কেচে তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরঘুর করছিস? তোকে কি আমরা বিনা পয়সায় পালবো না কি রে, ফকিনীর বাচ্চা? রহিমা বেগম নদীর চুলের মুঠি এতই শক্ত করে ধরেছে যে নদীর ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, আহ বড় ম্যাডাম, আমার খুব ব্যথা লাগছে। বড় ম্যাডাম, আমি স্নেহা আপামনির বিছানা ঠিক করতে গিয়েছিলাম, তাই কাপড়গুলো বাথরুমে রেখে এসেছিলাম, এখনই কেচে দিচ্ছি।
নদীর কথা শুনে রহিমা বেগম নদীর চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, কাপড়গুলো ভালো করে ধুয়ে দিস, না হলে তোর কি অবস্থা আমি করব তা তুই ভাবতেও পারছিস না। রহিমা বেগম স্নেহাকে ডাক দিতে লাগলো। তারপর স্নেহা নিচে আসলে স্নেহাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যে তার বোনের বাসার উদ্দেশ্যে। নদী ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওইদিকে সিঁড়ির ওপর থেকে সাগর নদীর উপর সব অত্যাচার দেখে মুখ বুজে সহ্য করছে। সাগর নিজের ঘরে গিয়েই টেবিলে থাকা একটা ফুলদানি আশ্রে ফেলে দেয়। তারপর দেয়ালে সজোরে ঘুষি মারে, যার ফলে সাগরের হাত থেকে রক্ত পড়তে থাকে। সাগর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এরা আমার আপনজন, তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। কী করে এরা পারে আমার নিষ্পাপ মেয়ের সাথে এত অত্যাচার করতে? এরা কি আসলেই মানুষ? নদী বাথরুমের মাটিতে বসে কাপড়গুলো আবারও কাচতে থাকে আর চোখ দিয়ে অনবরত জল ফেলতে থাকে। নদী মনে মনে বলতে থাকে, আমি যে এত অত্যাচার আর নিতে পারছি না। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ, তাই আমি আত্মহত্যা করব না। আমাকে সব কিছু কষ্ট করে সহ্য করতে হবে। নদী কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে নিয়ে যায়। ছাদে কাপড়গুলো মেলে আবার নিচে নামতে গেলে সিঁড়িতে সাগরকে দাঁড়ানো দেখতে পায়। সাগরকে দেখতে পেয়ে নদী ভয় পেয়ে যায়। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার আপনি এখানে? সাগর সিঁড়ি বেয়ে উঠে নদীর হাত চেপে ধরে নিচে নামাতে থাকে। নদী আবারও বলল, স্যার আমার হাত ছাড়ুন। স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? চুপ, একদম চুপ। সাগর সোজা নদীকে নিজের বেডরুমে নিয়ে যায়। সাগর নদীকে টেনে বিছানায় বসিয়ে দিল। সাগর নদীকে শান্ত গলায় বলল, এবার তোর হাত দুটো দেখি। কেন স্যার? হাত দেখাবো কেন? আমার কিছু হয়নি তো। আমি বললাম তো হাত দেখাতে। নদী আর কোনো উপায় না পেয়ে সাগরের দিকে 2 হাত বাড়িয়ে দিল। সাগর নদীর হাতের দিকে তাকিয়ে দেখল নদীর 2 হাতেই ফোসকা পড়ে গেছে। মনে মনে সাগর খুব কষ্ট পেলেও তা নদীর সামনে প্রকাশ করল না। সাগর ড্রয়ার থেকে মলম বের করে নদীর সামনে মাটিতে বসে নদীর হাতগুলো ধরে মলম লাগাতে লাগলো। নদী সাগরের এমন কাণ্ডে অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর মলম লাগিয়ে নদীর দিকে তাকিয়ে দেখল নদীর চোখের জল ফেলছে। এটা দেখে সাগর নদীকে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে কাঁদছিস কেন? এমনি স্যার। এমনি এমনি কেউ কাঁদে? নদী আর কিছু বলল না, শুধু কেঁদেই যাচ্ছে। নদী দেখতে অনেকটা বাচ্চা মেয়ের মতো, উজ্জ্বল শ্যামবর্ণের এবং মায়াবী চেহারা নদীর। তাই নদীর কান্নাটাও বাচ্চাদের মতোই লাগছে। সাগর নদীর দিকে তাকিয়ে আছে। নদী বুঝতে পারল সাগর নদীর দিকে তাকিয়ে আছে। নদী উঠতে নিলে সাগর নদীর হাত চেপে ধরল। নদী সাগরকে বলল, স্যার আমাকে যেতে দিন, ঘরের অনেক কাজ পড়ে আছে। বড় ম্যাডাম আর আপামনি একটু পরেই চলে আসবে। তখন যদি দেখতে পায় আমি কোনো কাজ করিনি, তখন অনেক রেগে যাবে। সাগর এবার দুষ্টুমি হাসি দিয়ে মাটিতে বসা থেকে উঠে বিছানায় নদীর পাশে বসে নদীর কানের কাছে বলল, এখন বাসাটা পুরোই ফাঁকা, শুধু তুই আর আমি বাড়িতে আছি। তোর এখন কেমন অনুভূতি হচ্ছে নদী? সাগরের এমন কথা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। নদীর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নদী আর কিছু না ভেবে বিছানায় বসা থেকে উঠে চলে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে নদীকে বিছানায় ফেলে দেয়। তারপর নদীর উপর উঠে নদীর 2 হাত মুষ্টিবদ্ধ করে নদীর মুখের একদম কাছে চলে এসে সাগর শান্ত গলায় নদীকে বলল, এখন কি তুই আমাকে খুব ভয় পাচ্ছিস নদী? নদী সাগরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নদীর এবার সত্যি খুব ভয় লাগছে। নদীর হাত পা ঠান্ডা হয়ে আসছে। বুকের স্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। নদী চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার সাথে দয়া করে এমন করবেন না। নদীর ভয় পাওয়া চেহারা দেখে সাগর মুচকি হেসে নদীর উপর থেকে সরে যায়। তারপর বিছানায় বসে সাগর হাসতে থাকে। নদী এবার উঠে বসে সাগরের হাসি দেখতে থাকে। কত সুন্দর করে হাসে সাগর। নদী মুগ্ধ নয়নে সাগরের হাসির দিকে তাকিয়ে থাকে। সাগর হাসতে হাসতেই নদীর দিকে তাকিয়ে বলল, তুই কত বোকা রে নদী, তোর কি মনে হয় আমি এতটাই খারাপ? সাগরের কথায় নদী মাথা নিচু করে নিল। সাগর আবারও নদীর কাছে এসে নদীকে বলল, তুই খুব সহজ সরল নদী, খুবই সহজ সরল। এতটা সহজ সরল না হলেও তুই পারতি। নদী এবার সাগরের ডান হাতের দিকে তাকিয়ে দেখল সাগরের হাত থেকে রক্ত পড়ে অবশিষ্ট রক্তগুলো শুকিয়ে আছে। সাগরের হাতে কোনো ব্যান্ডেজ বাঁধা নেই। এটা দেখে নদী সাগরকে চিন্তিত সুরে বলল, স্যার আপনার হাত কাটলো কিভাবে? হাতে তো রক্ত জমাট বেঁধে গিয়েছে। সাগর অতীতের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো কারো কান্নার শব্দে। সাগর দৌড়ে রুম থেকে বেরিয়ে দেখল নদী পা পিছলে সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদছে। সাগর সিঁড়িতে নেমে গিয়ে নদীর কাছে গেল।
তারপর হঠাৎই সাগর নদীকে কোলে তুলে নিল। সাগর নদীকে কোলে তুলেছে দেখে নদী অবাক চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। নদী অবাক হয়ে সাগরকে বলল, স্যার, আপনি আমাকে কোলে তুলছেন কেন? যদি কেউ একবার আপনাকে আর আমাকে এভাবে দেখে ফেলে তাহলে আমার যে আর রক্ষা থাকবে না স্যার। আমাকে আপনি নিচে নামিয়ে দিন স্যার। আমি একটু চেষ্টা করলেই নিজে নিজে হাঁটতে পারবো। চুপ, একদম চুপ করে থাকবি। সাগর নদীকে কোলে করে নিজের রুমের দিকে নিয়ে গিয়ে নদীকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, পা পিছলে পড়ে গেলি কি করে নদী? স্যার, আমি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে পড়ে যাই। আমার পায়ে খুব ব্যথা করছে। নদী বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সাগর নদীর কান্না দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। সাগর ড্রয়ার থেকে আবারও স্যাভলন মলম ব্যান্ডেজ বের করে নদীর পায়ে হাত দিয়ে দিতে গেলে নদী বিচলিত হয়ে সাগরকে বলে উঠল, এমা স্যার, ছি ছি ছি, আমার মতো একটা কাজের মেয়ের গায়ে মালিক হাত দিবে, এটা ঠিক না স্যার। আমি নিজের পায়ে নিজে মলম লাগাতে পারবো। আপনাকে কষ্ট করে আমার পায়ে মলম লাগাতে হবে না। সাগর রাগে গলায় নদীকে বলল, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর সাহস তো কম নয় নদী। আমাকে আমার কাজে বাধা দিলে তোর কি হাল করব তুই বুঝতে পারছিস? সাগরের ধমক শুনে নদী ভয়ে চুপসে গেল। সাগর নদীর পা নিজের হাঁটুর উপর রেখে নদীর পায়ের সালোয়ার সরাতে গেলে নদী চেঁচিয়ে বলে উঠল, স্যার না স্যার, দয়া করে এমন কাজ করবেন না। আমি একদম ঠিক আছি স্যার। পা পিছলে সিঁড়িতে পড়ে গেছি ঠিকই, কিন্তু এতটাও ব্যথা পাইনি। সাগর এবার বিরক্তি সরে নদীকে বলল, তুই কি আমাকে তোর পায়ে মলমটাও লাগাতে দিবি না নদী? এত কথা বলছিস কেন? যেমন ভাব দেখাচ্ছিস মনে হয় এখনই আমি তো সর্বনাশ করে ফেলবো। চুপচাপ বসে থাক, না হলে তোর যতটুকু পা ভেঙেছে তার থেকে আরও বেশি তোর পা আমি ভেঙে ফেলবো। এরপর মাকে গিয়ে বলবো তুই ইচ্ছে করে তোর পায়ের এই অবস্থা করেছিস যাতে তুই কোনো কাজকর্ম না করতে পারিস। সাগরের কথা শুনে নদী ভয়ে ঢোক গিলতে লাগলো। নদী সাগরকে আর কিছু বলল না, মাথা নিচু করে রইল। সাগর নদীর সালোয়ার উপরে সরিয়ে দেখল সিঁড়িতে পড়ে গিয়ে নদীর পা কেটে রক্ত পড়ছে। সাগর তুলোর মধ্যে স্যাভলন দিয়ে নদীর পায়ে রক্ত মুছতে গেলে নদী স্যাভলনের জ্বালা সহ্য করতে না পেরে আহ বলে চিৎকার করে ওঠে। নদীর চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়তে থাকে। সাগর নদীর পায়ে স্যাভলন দিচ্ছে আর নদীর দিকে তাকিয়ে দেখল নদী কাঁদছে। এটা দেখে সাগর নদীকে বলল, এইটুকু স্যাভলনের জ্বালায় সহ্য করতে পারিস না, তাহলে এত অত্যাচার কি করে সহ্য করিস তুই নদী? সাগরের কথায় নদী সাগরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নদী সাগরকে শান্ত গলায় বলল, গরিবদের জ্বালা বুকের গভীরে থাকে স্যার। যেই জ্বালায় কষ্ট পেলেও মুখ ফুটে প্রকাশ করা যায় না, কিন্তু শরীরের ব্যথার জ্বালা লুকাতে চাইলেও লুকাতে পারা যায় না স্যার। নিজের অজান্তেই যন্ত্রণাগুলো বুকের কষ্টের সাথে বেরিয়ে যায়। নদীর কথা শুনে সাগর স্তব্ধ হয়ে যায়। সাগর নদীকে বলল, এত কষ্ট করে লুকিয়ে রাখিস কি করে নদী? জানি না স্যার। নদীর এবার ধ্যান ফিরল, ও কাকে কি বলছি। নদী এবার আমতা আমতা করে সাগরকে বলল, স্যার, আমি আসলে এতক্ষণ মজা করছিলাম। আমি খেয়ালই করিনি আসলে আমার মাথাটা না মাঝে মাঝে কাজ করে না, তো তাই কি বলতে কি বলেছি। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার। সাগর নদীর দিকে এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে। নদী এবার নিজের পায়ের দিকে তাকিয়ে খেয়াল করে দেখল সাগর নদীর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। নদী অবাক হয়ে সাগরকে বলল, স্যার, আমার পায়ে ব্যান্ডেজ কি করে এলো? তুই তোর মধ্যে ছিলি না নদী, তাই তুই বুঝতে পারছিস না। স্যার, আমি এখন যাই, একটু পরেই বড় ম্যাডাম এসে পড়বে, তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। নদী বসা থেকে উঠতে নিল কিন্তু পারল না। এটা দেখে সাগর নদীকে বলল, তোর এখন ওঠার লাগবে না, তুই এখন শুয়ে থাক। কিন্তু স্যার, বড় ম্যাডাম তো এখনই এসে পড়বে, তখন যদি দেখে আমি আপনার রুমে তাহলে আমাকে বড় ম্যাডাম মেরেই ফেলবে। মা আর স্নেহা আসতে আসতে রাত হবে। তুই চিন্তা করিস না, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। কিন্তু স্যার, আমি আপনার খাটে ঘুমাবো? এ তো নরম বিছানার ঘুমানো যে আমার অভ্যাস নেই। তো অভ্যাস করে ফেলবি মানে কি স্যার? কিছু না, তুই এখন শুয়ে পড়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। স্যার, আমি আপনার বিছানায় শোবো না। কেন শুবি না? কারণ এটা ঠিক না। সাগর এবার রেগে গিয়ে নদীর দু বাহু ধরে টেনে নদীকে বিছানায় শুয়ে দিল। নদী সাগরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাগর নদীর একদম কাছাকাছি চলে এসেছে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর নদীর এত কাছে এসে নদীর দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা নদীর কাছে অস্বস্তি হতে লাগলো। নদী দুই হাত দিয়ে সাগরের বুকে হাত দিয়ে সাগরকে দূরে সরিয়ে দেয়। সাগরের এবার ধ্যান ফিরল যে ও এতক্ষণ নদীর দিকে তাকিয়েছিল। সাগর মনে মনে বলল, হঠাৎ আমার কি হলো? কি হচ্ছেটা কি আমার সাথে? নদীর কাছাকাছি গেলে আমি নিজের মধ্যে কেন থাকি না? কেন আমি নিজেকেই হারিয়ে ফেলি? না, নদী আমাকে খারাপ ভাববে।
আমি নদীর কাছে আর নিজেকে ছোট করতে পারবো না। সাগর নদীর দিকে এক নজর তাকিয়ে দেখলো নদী অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। সাগর নদীর সাথে কোনো কথা না বলে নদীর জন্য খাবার আনতে চলে যায়। সাগর রুম থেকে চলে যাওয়ার পর নদী মনে মনে বলল, স্যার আমার সাথে কেন এমন করে? স্যার কি বুঝতে পারে না আমি এই বাড়ির কাজের মেয়ে? তাহলে আমার প্রতি কেন স্যারের এত মায়া? কেন আমার প্রতি স্যার এত খেয়াল রাখেন? কিন্তু এটা ঠিক, স্যার যেমনই হোক না কেন, কিন্তু মন থেকে স্যার খুব ভালো। সাগর নদীর জন্য খাবার নিয়ে রুমে আসে। খাবারের বাটিটা টেবিলে রেখেই নদীর হাত ধরে এক টান দিয়ে নদীকে শোয়া থেকে উঠে বসায়। সাগর হঠাৎ এমন করায় নদী ভয় পেয়ে যায়। নদী বোকার মতো সাগরের দিকে তাকিয়ে থাকে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার এইভাবে আমাকে আপনি ওঠালেন? আমাকে বললেই হতো, আমি উঠে যেতাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সাগর রাগী গলায় নদীকে বলল, এত ভয় পাওয়ার কি আছে নদী? আমি তো শুধু তোকে বিছানা থেকে টেনে তুললাম। এবার চুপচাপ খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর। সাগর নদীর হাতে খাবারের বাটিটা ধরিয়ে দিল। তারপর সাগর নদীর পাশে বসল। নদী এই প্রথম খাবারের বাটি হাতে নিয়ে নিজে বুঝতে পারল না যে এটা ওর খাবার কিনা। নদী সাগরকে জিজ্ঞেস করল, স্যার এটা কার খাবার? কেন, এটা তো তোর খাবার। আমি তো তোর জন্যই খাবারটা নিয়ে আসলাম। কিন্তু স্যার এত দামি প্লেটে, তার উপর আবার পোলাও মাংস। আমি তো এসব খাবার খাই না স্যার। আমি তো সব সময় ডাল আর ভাত খাই। সাগর এবার একটু হেসে নদীর মাথায় হাত বুলিয়ে বলল, তুই আগে কি খেতি আর না খেতি তা আমার জানার বিষয় নয়। এখন আমি তোর জন্য যে খাবারটা এনেছি এটাই তোর খেতে হবে। সাগরের কথা শুনে নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কারণ নদী এর আগে কখনো এমন খাবার খায়নি। সাগর নদীর কান্না দেখে নদীকে জিজ্ঞেস করলো, কি হলো? তুই এভাবে কাঁদছিস কেন নদী? তোর আবার কি হলো? নদীর চোখ মুছতে মুছতে বলল, কিছু হয়নি স্যার, এমনি চোখে পানি চলে এসেছে। নদী খাবারে হাত দিতে নিলে আহ করে চিৎকার করে ওঠে। সাগর সাথে সাথে নদীর হাত ধরে দেখল নদীর হাতে ফোসকা পড়া। সাগর এতক্ষণে মনেই ছিল না যে নদী অনেকগুলো কাপড় কেচে হাতের বেহাল দশা করে রেখেছে। সাগর নদীর হাত থেকে খাবারটা এক পাশে রেখে নদীর হাতটা একটা বাটির পানিতে ধুয়ে দিল। তারপর খাবারটা সাগর নিজের হাতে নিয়ে মেখে নদীকে বলল, এবার হা কর তো দেখি। নদী সাগরের এমন কথায় অবাক হয়ে যায়। নদী সাগরকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি আমাকে খাইয়ে দিবেন? এটা কি করে হয়? না না না, আমি নিজে নিজেই খেতে পারবো। সাগর নদীকে এবার রেগে বলল, মারবো টেনে এক চড়। হাঁ করতে বলেছি, হাঁ কর, এত কথা কিসের? সাগরের রাগ দেখে নদী ভয়ে ভয়ে হাঁ করলো। তারপর সাগর নদীকে খাবার খাইয়ে দিতে লাগলো। নদী খাবার খাচ্ছে আর চোখের জল ফেলছে। নদীকে এভাবে নিঃশব্দে কাঁদতে দেখে সাগর নদীকে জিজ্ঞেস করলো, কি হলো নদী, তুই এভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে বেশি বকে ফেললাম? স্যার আমাকে এভাবে কেউ খাইয়ে দেয়নি। ছোটবেলায় মা খাইয়ে দিত, কিন্তু আমি এই বাড়িতে আসার পর আমাকে কেউ খাইয়ে দেয়নি, কেউ না। নদীর কথা শুনে সাগর কি বলবে বুঝতে পারল না, কিন্তু নদীর কষ্ট দেখে সাগরও খুব কষ্ট পেল। কিন্তু সাগর সেই কষ্ট প্রকাশ করলো না। সাগর নদীকে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। খাওয়ার সময় এত কথা কিসের? তোর হাতে ফোসকা পড়েছে তাই আমি তোকে খাইয়ে দিচ্ছি, এটাকে আবার বেশি কিছু ভাববি না। নদী সাগরের কথা শুনে কান্না থামিয়ে চুপচাপ খেতে লাগলো। আর মনে মনে নদী বলতে লাগলো, আপনি এই আমাকে অপমান করেন তো এই আবার আমার খেয়াল রাখেন। আপনার কোনো কিছুই আমি বুঝতে পারি না স্যার, কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যাকে আমি ভয় পেলেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আপনি যদি আমাকে কখনো নিজের হাতে মেরেও ফেলেন তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। সাগর নদীকে খাইয়ে দেওয়ার পর নদীর মুখ নিজের হাত দিয়ে মুছে দেয়। নদীর ঠোঁট মুছতে গিয়ে সাগর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু তাও নিজের চোখ বন্ধ করে সাগর নদীর ঠোঁট মুছে দেয়। নদী বুঝতে পারল না সাগর কেন তার চোখ বন্ধ করে রেখেছে। সাগর নিজের চোখ খুলে নদীকে বলল, এবার শুয়ে পড়। সাগর নিজের হাত ধুয়ে বিছানার এক পাশে বসে রইল। নদী শুয়ে চোখ বন্ধ করতে সাগর নদীকে আবারও এক টান দিয়ে শোয়া থেকে উঠালো। নদী এবার সাগরকে বলল, স্যার আমি কি কিছু ভুল করেছি? না, কোনো ভুলই তুই করিসনি, কিন্তু আমাকে একটা কথা বলতো। আমি বিদেশ যাওয়ার আগে তোকে এই বাসায় কখনো দেখিনি। 8 বছর পর যখন আমি বাড়িতে ফিরলাম তখন তোকে দেখলাম। আচ্ছা, আমার মা বাবা তোকে পেলোটা কোথায়? সাগরের কথা শুনে নদী থমকে গেল। নদীর অতীত মনে পড়তে লাগলো, যা নদীর জন্য খুবই দুঃখজনক। নদী সাগরকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 8 বছর আগে তখন আমার বয়স 11 বছর। আমি মা বাবার সাথে খুব সুখেই ছিলাম। আমরা 3 বোন ছিলাম, আমিই ছিলাম পরিবারের বড় মেয়ে। আমরা গরিব হলেও আমাদের পরিবারটা সুখী ছিল।
আমার বাবা কৃষিকাজ করতো, তা দিয়ে আমাদের সংসার চলতো। কিন্তু কিন্তু কি? আমার বাবা যাদের ফসলে কৃষিকাজ করতেন তারা আমার বাবাকে চাকরি থেকে বের করে নতুন কৃষক রাখেন। আমার বাবা তাদের অনেক হাতে পায়ে ধরেন, কিন্তু কেউ শুনল না। শেষে আমাদের পরিবারে নেমে এলো অভাব। আমাদের না খেয়ে জীবনযাপন করতে হতো। দিনে একবেলাও আমরা খেতে পারতাম না। কিন্তু একদিন আমি বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করতে নেমে যাই। মেন রোডে ভিক্ষা করতে গিয়ে একটা বড় কালো গাড়ির সামনে দাঁড়াই। গাড়ির ভেতরে আপনার বাবা মানে বড় স্যারকে দেখতে পেয়ে তার কাছে কয়টা টাকা ভিক্ষা চাই। উনি আমাকে দেখে মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই সময় আমার বাবা আমাকে বাসায় না পেয়ে খুঁজতে লাগলেন। এক সময় আমার বাবা আমাকে মেন রোডে পেয়েও যায়। আমার বাবা দেখতে পেলেন আমি বড় স্যারের কাছ থেকে টাকা নিচ্ছি। ঠিক সেই সময় বড় স্যার বাবাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আমি বাবার কে হই? বাবা বড় স্যারকে বলল, আমি বাবার মেয়ে হই। বাবা বড় স্যারকে দেখে বুঝতে পেরেছিলেন তিনি খুব বড় লোক, তাই বাবা বড় স্যারের কাছে টাকা সাহায্য চাইলে বড় স্যার টাকার বিনিময়ে আমাকে তার সাথে নিয়ে যেতে চান। বাবার হাতে 20,000 টাকা ধরিয়ে দিয়ে বড় স্যার আমাকে কিনে নিতে চায়, কারণ বড় স্যার আমাকে নিজের মেয়ের মতো মানুষ করতে চায়। বাবা প্রথমে রাজি না হলেও টাকার লোভে রাজি হয়ে যায়। আমি সেই সময় আমার পরিবারকে ছেড়ে দিতে রাজি হইনি। সেই সময় খুব কান্না করেছিলাম আমি। আমাকে শেষবারের মতো আমার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমি মাকে বলেছিলাম, মা আমি তোমার সাথে থাকবো, আমি ওনার সাথে যাব না। কিন্তু মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা গো, ভালো থাকিস মা, তুই ওইখানে সুখী থাকবি। আমি কখনো ভাবতেও পারিনি আমার নিজের মাও আমাকে পর করে দেবে। নিজের বোন দুটিকেও শেষবারের মতো জড়িয়ে ধরেছিলাম। তারপর আমাকে বড় স্যার এ বাড়িতে নিয়ে এসে নিজের মেয়ের মতো মানুষ করতে লাগলেন। কিন্তু বড় ম্যাডাম আর স্নেহা আপামনি আমাকে একদমই সহ্য করতে পারতেন না। যখন বড় স্যার ব্যবসার কাজে বিদেশ চলে যান, তখন থেকে আমি এই বাড়ির আশ্রিতা থেকে কাজের লোক হয়ে যাই। কথাগুলো বলেই নদী কাঁদতে লাগলো। নদীর কষ্ট দেখে সাগরের বুকটাও কষ্টে শেষ হয়ে যেতে লাগলো। নদীর কষ্ট আর সহ্য করতে না পেরে সাগর নদীকে এক টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। নদী কাঁদছে, তাই নদীর কোনো কিছুতেই খেয়াল নেই। নদীও সাগরকে জড়িয়ে ধরল। নদী সাগরকে কাঁদতে কাঁদতে বলল, স্যার কেন আমার সাথে এমন হয় বলতে পারেন? কেন সবাই আমাকেই কষ্ট দেয়? কেউ আমাকে ভালোবাসে না স্যার, কেউ ভালোবাসে না আমাকে। এই পৃথিবীতে এক জীবন্ত লাশ হয়ে আমি বেঁচে আছি। আমার মরে যেতে ইচ্ছে করে স্যার, মরে যেতে ইচ্ছে করে। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। মরার কথা বললে এক চর দিয়ে তোর সব কটা দাঁত আমি ফেলে দিব। নদী সাগরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তাহলে কার জন্য বেঁচে থাকবো আমি স্যার? আমাকে কেউ ভালোবাসে না। সাগর এবার একটু আনমনে হয়ে বলে উঠল, কেউ তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি তোকে। এইটুকু বলে সাগর থেমে গেল। তারপর সাগর আবারও নদীকে বলল, তুই কারো জন্য নয়, নিজের জন্য বাঁচবি নদী, তোকে নিজের জন্য বাঁচতে হবে। সাগর নদীকে এখনও জড়িয়ে ধরে রেখেছে, আর নদী সাগরের বুকে মুখ রেখে চোখের জল ফেলে সাগরের শার্ট ভিজিয়ে ফেলছে। কিন্তু হঠাৎই কেউ সাগর বলে চিৎকার করে উঠল। চিৎকারটা প্রচণ্ড জোরে করা হয়। সাগর নদীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পেছন ফিরে দেখল সাগরের মা রহিমা বেগম ও সাগরের বোন স্নেহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। স্নেহা একটা মুখ ভেঙচি দিল, আর সাগরের মা রহিমা বেগম রক্ত লাল চোখে সাগর ও নদীর দিকে তাকিয়ে আছে। সাগর বিছানায় বসা থেকে উঠে রহিমা বেগমের সামনে গিয়ে বলল, মা তোমরা কখন এলে? মা আসলে তুমি যা দেখেছো তা ঠিক না। আসলে নদী সিঁড়ি থেকে পা পিছলে পড়ে পায়ে খুব ব্যথা পেয়েছিল, তাই আমি ওকে আমার রুমে এনে ব্যান্ডেজ করে দিয়েছি। রহিমা বেগম সাগরের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। রহিমা বেগম সাগরকে কিছু না বলে সোজা সাগরের হাত ধরে টেনে পাশের রুমে গিয়ে নিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। সাগর তার মায়ের এমন কাণ্ড কিছুতেই বুঝল না। সাগর বুঝতে পারল না তার মা হঠাৎ তাকে রুমের ভিতরে রেখে বাইরে কেন দরজাটা লাগিয়ে দিল। সাগর মাথায় হাত দিয়ে ভাবতে গিয়ে সাগরের মনে অজানা ভয় গ্রাস করল। সাগর মনে মনে বলল, তার মানে কি মা নদীর উপরে অত্যাচার করতে আমাকে এভাবে রুমে বন্দি করে দিল? না, এটা হতে পারে না। মা নদীর সাথে এত বড় অন্যায় কিছুতেই করতে পারে না। সাগর দরজা ক্রমাগত ধাক্কাতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, মা নদীর কোনো দোষ নেই, ওকে তোমরা কষ্ট দিও না। মা আমার কথাটা তো শোনো, মা দরজাটা খোলো মা। সাগর চিৎকার করছে আর দরজা ধাক্কাচ্ছে। একসময় সাগর পাশের টেবিলটা খুব জোরে লাথি মারে। তারপর সাগর নিজের মাথার চুলগুলো টেনে নিজে ছিঁড়তে থাকে। এদিকে নদী ভীষণ ভয় পাচ্ছে। রহিমা বেগম সাগরকে দরজা তালা দিয়ে আবার সাগরের রুমে ফিরে আসে। স্নেহা ও রহিমা বেগমের পাশে দাঁড়িয়ে আছে।
নদী ভয় পাচ্ছে আর ঢোক গিলছে। নদীর চোখ দিয়ে ক্রমাগত চোখের জল গড়িয়ে পড়ছে। নদী কাঁপা কাঁপা গলায় রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাম বিশ্বাস করুন, আসলে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম তাই। নদীকে বলতে না দিয়ে রহিমা বেগম নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে বলল, তাই তুই আমার ছেলেকে জড়িয়ে ধরে আমার ভালো ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছিলিস হারামজাদি। রহিমা বেগম নদীর চুল ধরায় নদীর চুলে প্রচণ্ড ব্যথা করছে, তার সাথে তো পায়ে ব্যথা আছেই। যে নদী ঠিকমতো দাঁড়াতেও পারছে না। নদী কাঁদতে কাঁদতে বলল, বড় ম্যাডাম বিশ্বাস করুন, আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে কান্না চলে এসেছিল, তাই আমার কান্না থামাতে স্যার আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরেছিল, আর কিছু নয় বড় ম্যাডাম। রহিমা বেগম ঠাস করে নদীর গালে থাপ্পড় বসিয়ে দেয়। নদী ছিটকে মাটিতে পড়ে যায়। নদী মাটিতে পড়ে গিয়ে পায়ে আরও ব্যথা পায়, যার ফলে নদী আরও শব্দ করে কাঁদতে থাকে। রহিমা বেগম স্নেহাকে বলল, স্নেহা মামুনি। স্নেহা একটা ডাইনি হাসি দিয়ে বলল, হ্যাঁ মা বলো। যা তো রান্নাঘর থেকে খুন্তি গরম করে নিয়ে আয় তো। এই তো মা, এক্ষুনি নিয়ে আসছি। এই কথা শোনার পর নদী ভয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে একদম দেয়ালের কাছে পিঠ ঠেকে যায়। নদী দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাম গো, আর কোনো দিন আমি স্যারের কাছ থেকে কোনো সাহায্য নিব না, স্যারের আশেপাশেও যাব না। আমাকে ক্ষমা করে দিন না বড় ম্যাডাম। রহিমা বেগম দাঁত কটমট করে নদীর কাছে এসে মাটিতে নদীর সামনে বসে নদীর চুলের মুঠি ধরে বলল, সেটা তোর আমার ছেলেকে জড়িয়ে ধরার আগে মনে ছিল না হারামজাদি? চাকরানি হয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখিস? তোর স্বপ্ন আজ আমি বের করব। স্নেহা হাতে গরম খুন্তি নিয়ে দৌড়ে এসে রহিমা বেগমের কাছে এসে বলল, মা এই নাও গরম খুন্তি। রহিমা বেগম স্নেহার হাত থেকে গরম খুন্তিটা নিজের হাতে নিয়ে এক রাক্ষসীর মতো হাসতে লাগলো। নদী ভয়ে চোখের জল ফেলতে লাগলো। নদীর আত্মা কাঁপছে। রহিমা বেগম স্নেহাকে বলল, এই ফকিনীর বাচ্চার দুই হাত চেপে ধরতো স্নেহা। স্নেহাও নদীকে টেনে দেয়ালের কাছ থেকে সামনে এনে দুই হাত চেপে ধরল। নদী চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দিন আমাকে স্নেহা আপামনি। ও বড় ম্যাডাম, আমি আর এমন ভুল করব না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কিন্তু রহিমা বেগম নদীর কোনো কথা শুনল না। নদীর পিঠে গরম খুন্তি লাগিয়ে দিল। নদী চিৎকার করে কান্না করতে লাগলো। ওইদিকে পাশের রুম থেকে নদীর কান্নার আওয়াজ শুনে সাগরের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। সাগর নীরবে চোখের জল ফেলছে আর দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সাগরের দরজা কেউ খুলছে না। একসময় সাগর বাধ্য হয়ে ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলল। সাগর দৌড়ে নিজের ঘরে এসে দেখে সাগরের মা ও তার বোন নদীর উপর নির্মমভাবে অত্যাচার করছে, আর নদী চিৎকার করে কাঁদছে। নদীর পিঠে 3টা ছ্যাঁকা ওরা ইতিমধ্যে দিয়ে ফেলেছে। এটা দেখে সাগর অবাক হয়ে যায়। নিজের অজান্তে সাগরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সাগর তাড়াতাড়ি রহিমা বেগমকে ধাক্কা দিয়ে সরিয়ে স্নেহার গালে ঠাস করে থাপ্পড় মেরে স্নেহাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী ইতিমধ্যে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাগর নদীকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে চিৎকার করে রহিমা বেগম ও স্নেহাকে বলল, তোমরা কি মানুষ? আমার তো মনে হচ্ছে না তোমরা মানুষ, না হলে এভাবে কেউ একটা নিষ্পাপ অসুস্থ মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার করতে পারে? রহিমা বেগম সাগরকে রেগে বলল, সাগর, তুই এই ভিখারির বাচ্চার জন্য তোর মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলি? তুই তোর মায়ের গায়ে হাত তুললি সাগর? সাগর এবার রেগে রহিমা বেগমকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেশ করেছি, না হলে তো তোমরা নদীকে জানেই মেরে ফেলতে। তোমরা আমার ঘর থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাও। রহিমা বেগম চিৎকার করে সাগরকে বলল, সাগর, তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস শুধুমাত্র এই মেয়েটার জন্য। তোর কি একটুও লজ্জা করছে না? শেষমেশ তোর এই কাজের মেয়েটার প্রতি দরদ উতলে পড়ে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস। এদিকে স্নেহা কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, দেখো মা দেখো, এই মেয়েটা তোমার ছেলের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছে। এই মেয়েটার জন্য তোমার ছেলে আমাকে থাপ্পড় মারল মা, তুমি দেখলে? সাগরের তার মা ও বোনের এসব কথাবার্তা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল। সাগর নদীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে রহিমা বেগম ও স্নেহা দুজনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে রুমের বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। সাগরের এমন কাণ্ডে রহিমা বেগম ও স্নেহা দুজনেই অবাক। রহিমা বেগম ও স্নেহা দুজনেই দরজা ধাক্কাতে লাগলো। রহিমা বেগম চিৎকার করে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, সাগর, দরজা খোল বলছি। তুই এই ছোট লোকের বাচ্চার জন্য তোর মা বোনকে অপমান করলি। দরজা খোল সাগর। তোকে ছোটবেলায় বিদেশ পাঠানোই আমার ভুল হয়েছে, তাই আমি তোকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। সাগর এবার রেগে চিৎকার করে তার মাকে বলল, বিদেশ পাঠিয়েই আমাকে তুমি উদ্ধার করেছো, না হলে তোমাদের সাথে থেকে থেকে আমিও তোমাদের মতো অমানুষে পরিণত হতাম। এতদিন তোমাদের সাথে পাল্লা দিয়ে আমি নদীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আর না। তোমরা এখন এখান থেকে বিদায় হও।
না হলে আমি যে কি করতে পারি তার কোনো ধারণা নেই তোমাদের কাছে। রহিমা বেগম খুব ভালো করেই জানে তার ছেলে ভীষণ রাগী। ছোটবেলায় একবার খেলনা এনে না দেওয়াতে নিজের হাত কেটে রক্তাক্ত করে ফেলেছিল সাগর। তখন তো সাজ্জাদ সাহেব ও রহিমা বেগম দিশেহারা হয়ে পড়েছিল। এসব কথা ভেবেই রহিমা বেগম স্নেহাকে নিয়ে দরজার সামনে থেকে চলে যায়। সাগর দ্রুত নদীর কাছে এসে নদীর পাশে বসল। নদী এখনও জ্ঞানহারা। সাগর নদীর মুখে পানি ছিটিয়ে দেওয়ার জন্য হাতে পানির বোতল নিলেও কি মনে করে সাগর আবার পানির বোতলটা রেখে দিল। সাগর নদীকে উল্টো করে শুয়ে দিয়ে দেখল নদীর পিঠে 3টা কালচে দাগ, যা রক্ত লাল হয়ে আছে। এই দৃশ্য দেখার পর সাগরের নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাগর একটা বাটিতে কিছু পানি নিয়ে তাতে রুমাল ভিজিয়ে নদীর পিঠ মুছতে লাগলো। তারপর নদীর পিঠে নিজের হাত দিয়ে মলম লাগিয়ে দিল। তারপর নদীকে আবারও আগের মতো শুয়ে দিয়ে নদীর মুখে পানি ছিটিয়ে দিলে নদীর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। নদীর জ্ঞান ফিরেছে দেখে সাগরের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। নদী হালকা চোখ মেলে তাকিয়ে দেখে সাগর নদীর পাশে বসে আছে। সাগরের চোখে জল। নদী সাগরকে দেখে হঠাৎ রহিমা বেগমের সে ভয়ঙ্কর অত্যাচারের কথা মনে পড়ে গেল। নদী হঠাৎই শোয়া থেকে উঠে বসে বিছানা থেকে গড়িয়ে একদম বিছানার কিনারে গিয়ে ভয় পাওয়া মুখ করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আপনি এখানে? স্যার, আপনি এখান থেকে চলে যান, না হলে বড় ম্যাডাম আর স্নেহা আপামনি আবারও আমাকে মারবে। আমার খুব কষ্ট হয় স্যার, খুব কষ্ট হয়। সাগর নদীর কাছে এসে নদীর 2 গালে হাত দিয়ে বলল, সরি, আমার জন্যই তোমাকে এত কষ্ট পেতে হলো। সাগরের মুখে তুমি ডাক শুনে নদী চমকে উঠল। নদী ভয় পেয়ে আবার কাঁপা কাঁপা কণ্ঠে সাগরকে বলল, স্যার, আপনি তো আমাকে তুই করে বলতেন, এখন তুমি করে কেন বলছেন? আর আপনি তো আমাকে কোনো কষ্ট দেননি। সাগর এবার নদীকে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাই তোকে তুই থেকে আবারও প্রথম দিনের মতো তুমি করে বলছি। সাগরের এমন কথা শুনে নদী সাগরকে ধাক্কা দিয়ে দড়িয়ে সরিয়ে দিয়ে বলল, স্যার, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কী সব বলছেন আপনি? কোথায় আমি আর কোথায় আপনি? আমি আর বড় ম্যাডাম স্নেহা আপামনির কাছে মার খেতে চাই না স্যার, তাই দয়া করে আমার থেকে দূরে থাকুন স্যার। সাগর নদীকে আবারও টেনে নিজের কাছে এনে বলল, তুই কি বুঝিস না নদী, যে আমি তোকে প্রথম দিন থেকেই ভালোবাসি? তাই প্রথম দিনেই তোর সাথে দুষ্টুমি করেছিলাম। আমি তোকে বিয়ে করতে চাই নদী। সাগরের এমন কথায় নদীর এখন ভয় বেশিই করছে। নদী সাগরকে হাত জোর করে কান্না করতে করতে বলল, আমাকে নিয়ে এসব চিন্তা মাথায় আনবেন না স্যার। যদিও এসব চিন্তা মাথায় এনে থাকেন তাহলে ভুলে যান। সাগর এমনিতেও ভীষণ রাগী স্বভাবের ছেলে। নদীর অবহেলা সাগর মেনে নিতে পারল না। সাগর নদীর 2 হাত ধরে টেনে নদীকে বিছানায় চেপে ধরে নদীর একদম কাছে এসে বলল, তোকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। তোকে এতদিন কষ্ট দিতাম যাতে আমার পরিবার তোর উপর অত্যাচার কম করে, কিন্তু তা তো হলোই না, বরং আরও বেড়ে গেল। এবার একটা কথা তুই কান খুলে শুনে রাখ নদী, তোকে আমার মন থেকে কিছুতেই আমি মুছতে পারবো না। তোকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, ভুলতে পারবো না তোকে। সাগরের কথা শুনে নদী সাগরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাগর ধীরে ধীরে নদীর ঠোঁটের কাছে এগিয়ে আসলে নদী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। সাগর বুঝতে পারল নদী সাগরকে ভয় পাচ্ছে, তাই সাগর নদীকে ছেড়ে দেয়। নদীর চোখ খুলে দেখল সাগর বিছানার একপাশে মাথা নিচু করে কী যেন ভাবছে। নদী শোয়া থেকে উঠে বসতে নিলে নিজের পিঠে ব্যথা অনুভব করে, কিন্তু তবুও নদী উঠে বসে। সাগর বুঝতে পারে নদী উঠে বসেছে, তাই সাগর নদীর দিকে ঘুরে তাকিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে একটা মুচকি হেসে রুম থেকে চলে গেল। সাগর রুম থেকে বেরিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। রহিমা বেগম সোফায় বসে দেখল সাগর বাইরে যাচ্ছে, কিন্তু বাধা দিল না। সাগর রাস্তায় আনমনে হাঁটতে লাগলো। নদী সাগরের কাণ্ড কিছুই বুঝল না। এখনও নদী একইভাবে বিছানায় বসে রইল। সাগর রাস্তায় হাঁটছে আর দীর্ঘশ্বাস ফেলছে। সাগর মনে মনে বলল, আমি জানি নদী আমাকে মানতে পারবে না, ওর মনে আমার প্রতি কোনো অনুভূতি নেই, তাও আমি জানি। কিন্তু আমি কেন নদীকে ভালোবেসে ফেললাম? আচ্ছা, ভালোবাসার কি কোনো কারণ থাকতে হয় নাকি? হুট করে হয়ে যায়, মনে হয় হুট করেই হয়ে যায়। নদীর সব কিছুই আমার ভালো লাগে। নদী একটা সাধারণ মেয়ে হলেও আমার কাছে ওকে সবসময় অসাধারণ মনে হয়। আমি কি পারবো পরিবারের বিরুদ্ধে গিয়ে নদীর পাশে এভাবে দাঁড়াতে? সাগর এসব কথাগুলো ভাবছে আর রাস্তায় হাঁটছে। সাগর কোথায় যাচ্ছে তা সাগরেরও অজানা। ওইদিকে রহিমা বেগম সাগরের ঘরে এসে দেখল নদী এখনও সাগরের বিছানায় বসে আছে। এটা দেখে রহিমা বেগমের রাগ হলো। রহিমা বেগম রেগে নদীকে বলল, তা কাজকর্মগুলো রেখে আমার ছেলের বিছানায় কি সারাদিন বসে থাকবি নবাবজাদি? কাজকর্মগুলো কি তোর মা এসে করে যাবে?
রহিমা বেগমকে দেখে নদী ভয় পেয়ে গেল। সাথে সাথেই নদী বিছানা থেকে অতি কষ্টে নেমে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাম, এই তো যাচ্ছি। নদী যেতে গেলে রহিমা বেগম নদীর হাত চেপে দাঁড় করায়। তারপর নদীর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রহিমা বেগম নদীকে বলল, আমার ছেলের থেকে তুই দূরে থাকবি। আমার ছেলে যদি তোর সাথে কথাও বলতে চায় তবুও তুই কোনো কথা না বলে এড়িয়ে চলবি। আমি কি বলছি বুঝতে পারছিস তো নদী? নদী একটা শুকনো হাসি দিয়ে রহিমা বেগমকে বলল, আপনি চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি সবসময় আপনার কথা মেনে চলেছি আর এবারও মেনে চলব। আপনার কথার খেলাপ আমি করব না। নদী কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। রহিমা বেগম মনে মনে বলল, তুই যতই বলিস আমার কথা তুই রাখবি, কিন্তু আমি তোকে একটুও বিশ্বাস করতে পারছি না নদী। আমার ছেলে তোর প্রতি যে ভীষণ দুর্বল হয়ে পড়েছে তা আমি বুঝতে পেরেছি। আমাকেই কিছু একটা করতে হবে। সাগর যাতে তোকে ঘৃণা করে তার ব্যবস্থা আমাকেই নিতে হবে। রহিমা বেগম নিজের রুমে চলে গেল। নদী ব্যথা শরীরে এই বিশাল বড় বাড়িটা ঝাড়ু দিয়ে মুছতে লাগলো। তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না করে ডাইনিং টেবিলে নদী খাবার পরিবেশন করতে লাগলো। এমন সময় স্নেহা ও রহিমা বেগম ডাইনিং টেবিলে এসে বসে, কিন্তু সাগরের এখনও ফিরে আসার নাম নেই। রহিমা বেগম স্নেহাকে বলল, স্নেহা, তোর ভাই গেলটা কোথায়? ছেলেটা আমার মন খারাপ করে কোথায় গেল? স্নেহা রহিমা বেগমকে বলল, মা, তুমি চিন্তা করো না তো। ভাইয়ার মাথা এমনিতেও সবসময় গরম থাকে, তাই বাইরের আবহাওয়া খেয়ে একটু পরেই চলে আসবে। রহিমা বেগম মুখ গুমড়ো করে বলল, তাই বলে আমরা সাগরকে ফেলে একা একা খেয়ে ফেলবো? স্নেহা এবার বিরক্ত সুরে রহিমা বেগমকে বলল, উফ মা, ভাইয়া বাইরে গেছে মানে খেয়ে আসবে। এখন আমার খুব খিদে পেয়েছে, চলো তো আমরা খেয়ে ফেলি। রহিমা বেগমও আর কথা না বাড়িয়ে স্নেহার সাথে টেবিলে বসে খেতে লাগলো। নদী তাদের খাবার পরিবেশন করার সময় এসব কথা শুনল। নদী মনে মনে বলল, সত্যি তো, স্যার গেলেন কোথায়? রাত 12:30 বাজে, কিন্তু স্যার তো এলেন না। নদী মুখটা গুমড়ো করে নিজের রুমে চলে গেল। নদীও এখনও কিছু খায়নি। বলতে গেলে নদীর খেতে একদমই ইচ্ছে করছে না। সেটা কি সাগরের জন্য নাকি নিজের জন্য তা নদীর নিজেরও অজানা। রাত 2টা বাজে। সাগর মন খারাপ করে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে সাগর দেখলো পুরো বাড়িটাই অন্ধকার, তার মানে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। সাগর সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে যাচ্ছিল, কিন্তু আবারও সাগর নদীর কথা মনে করে থেমে যায়। সাগর আবারও সিঁড়ি দিয়ে নিচে নেমে ছোট রুমটার দিকে পা বাড়ায় যেখানে নদী ঘুমায়। সাগর নদীর রুমে গিয়ে অবাক হলো, কারণ নদী বিছানায় না শুয়ে মাটিতে দেয়াল ঘেঁষে বসে ঘুমিয়ে আছে। সাগর ধীরে ধীরে নদীর কাছে গিয়ে নদীর পাশে মাটিতে দেয়াল ঘেঁষে বসলো। তারপর নদীর বাম গালে নিজের ডান হাত দিয়ে আলতো স্পর্শ করে নদীকে আস্তে করে ডাকলো, নদী। নদীর চোখ খুলে পাশে সাগরকে হঠাৎ দেখে চিৎকার করতে নিলে সাগর নদীর মুখ চেপে ধরে। সাগর নদীকে বিচলিত হয়ে বলল, চুপ, একদম চুপ। নদী চুপ হয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। নদী যতবারই সাগরের দিকে তাকায় ততবারই নিজের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যা নদীর অজানা। সাগর নদীর মুখ ছেড়ে দিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে নিচে বসে ঘুমাচ্ছিলি কেন? নদী মাথা নিচু করে বলল, এমনি স্যার। খাবার খেয়েছিস? নদী মিথ্যে বলেছে। সাগর সেটা বুঝতে পেরে নদীর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। নদীর নিজের গালে হাত দিয়ে বোকার মতো সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে বোকা বানাচ্ছিস তুই? নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, স্যার, আপনি কি করে বুঝলেন আমি খাইনি? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যে বলছিস। সাগর উঠে খাবার আনতে গেলে নদী নিজের 2 হাত দিয়ে সাগরের ডান হাত চেপে ধরে বলল, স্যার, আমি কিছুই খাবো না। তুই না খেলে আমিও কিছু খাবো না। সাগরের কথা শুনে নদী আরও এক ধাপ অবাক হলো। নদী চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে বলল, স্যার, রাত 2:30 বাজতে চলল, আর আপনি বাইরে থেকে কিছু খেয়ে আসেননি? না, কিছুই খায়নি। তাহলে আপনি এতক্ষণ ছিলেন কোথায়? নদীর পাড়ে বসেছিলাম। নদী সাগরের কথা শুনে স্তব্ধ হয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। নদী সাগরকে শান্ত গলায় বলল, কেন স্যার, এতক্ষণ কেন ওখানে বসেছিলেন? এমনি। এমনি কেন স্যার? এমনি মানে এমনি, তুই বুঝবি না। স্যার, আপনি যেহেতু কিছু খেয়ে আসেননি, তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। লাগবে না। কেন স্যার? কারণ তুই খাবি না, তাই আমিও খাবো না। এসব কথার মানে কি স্যার? আমি যা বলছি তার মানে খোঁজার তোর লাগবেও না। আচ্ছা ঠিক আছে স্যার, আমিও খাবো, তবুও আপনি খেয়ে নিন। নদী উঠতে নিলে সাগর নদীর হাত চেপে বসিয়ে দিয়ে বলে, তোকে যাওয়া লাগবে না, আমি নিজে খাবার আনছি। তারপর সাগর খাবার আনতে চলে গেল।
আর নদী মাটির মধ্যে আঙ্গুল দিয়ে নিজের মনের মতো রেখা আঁকতে লাগলো, যেখানে কোনো কালি নেই, কিন্তু নদী তা মনের চোখ দিয়ে দেখতে পারছে। তারপর নদী একটা দীর্ঘশ্বাস ফেলল। নদী মনে মনে বলল, কেন স্যার, কেন আপনি আমার জন্য এত ভাবেন? তখনই নদী সাগরের বলা কথাগুলো মনে পড়তে লাগলো, যে আমি তোকে প্রথম দিন থেকেই ভালোবাসি নদী। নদী আবারও মনে মনে বলল, আপনি আমাকে ভালোবাসেন স্যার, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সে অধিকার আমার নেই। যে বাড়িতে কাজ করি সে বাড়ির কাজের লোক হয়ে কি করে বাড়ির মালিকের ছেলেকে ভালোবাসবো? আমি জানি আমি এই বাড়ির আশ্রিতা ছিলাম, কিন্তু ধীরে ধীরে তো তা কাজের লোকে রূপান্তরিত হয়েছে। নদী এসব ভাবতে ভাবতেই সাগর খাবার নিয়ে চলে আসে। সাগর খাবার হাতে নিয়ে নদীর পাশে মাটিতে বসে পড়ল, কিন্তু নদী দেখল সাগরের হাতে একটা খাবারের প্লেট। তা দেখে নদী সাগরকে জিজ্ঞেস করলো, স্যার, এখানে তো একটা খাবারের প্লেট। সাগর অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে বলল, তো কী হয়েছে? না মানে আপনি বলেছিলেন আমি না খেলে খাবেন না, কিন্তু আমি যদি এই খাবার খেয়ে ফেলি তাহলে আপনি কি খাবেন? নদীর কথা শুনে সাগর মুচকি হেসে নদীকে বলল, নদী, তুই বোধহয় ভুলে গেছিস যে তোর এঁটো খাবার খেতে গিয়ে আমি মায়ের কাছে বকা খেয়েছিলাম। নদী অবাক চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, তার মানে স্যার, আপনি ওই দিন ইচ্ছে করে আমার এঁটো খাবার খেয়েছেন? হুম, ইচ্ছে করেই খেয়েছি। কেন স্যার? কারণ তোকে ভালোবাসি, তাই তোর খাবার খেয়ে আমি এক অদ্ভুত অনুভূতি উপভোগ করতে পারি।